hello student welcome to our channel SDM history। তো এই জুনে যে ইউজিসি নেট পরীক্ষা আছে তার জন্য তোমরা প্রিপারেশন নিয়েছো এবং ডিসেম্বর 2026 ডব্লিউবি সেট বা ঝাড়খণ্ড কিংবা বিহার সেই সঙ্গে আসাম এবং ত্রিপুরার যারা ছাত্র রয়েছে তাদের ইতিহাসের প্রত্যেকটা রাজ্যের যে সেট পরীক্ষা হয় সেখানেতে তারা বিশেষভাবে উপকৃত হবে ভেবেই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। সেই সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএস ইউপিএসসির জন্য বিশেষভাবে এই ভিডিওগুলি কার্যকরী। শুধুমাত্র বেঙ্গলি ভার্সনে আমি আমার ভিডিওগুলি করছি। দেখো তোমাদের খুবই উপকার হবে এই আশা রেখে আমি ভিডিওগুলো তৈরি করছি। আমার বিগত ভিডিওগুলো দেখো তোমাদের অনেক বন্ধুদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও আজকের যে সুলতান ইলতুৎমিশ ও রাজিয়া তাদের সম্পর্কিত বেশ কিছু খুঁটিনাটি তথ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা খুবই উপকৃত হবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, সুলতান ইলতুৎমিশ কবে রণথম্বর জয় করেছিলেন? এর উত্তর হলো 1226 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ রণথম্বর জয় করেন। 2 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ কবে উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করে সেখান থেকে বিখ্যাত শাসক বিক্রমাদিত্যের মূর্তিটি দিল্লিতে নিয়ে এসেছিলেন? তো এখানে তথ্য দুটো আছে, দেখো ভালো করে খেয়াল করো। প্রথমত মহাকাল মন্দির, এই যে মহাকাল মন্দিরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে উজ্জয়িনীতে অবস্থিত, সেইটা একটা দিক। আর একটা হচ্ছে বিক্রমাদিত্যের যে মূর্তি, বিখ্যাত যে শাসক ছিলেন প্রাচীন ভারতের যে বিখ্যাত শাসক বিক্রমাদিত্য, তার যে মূর্তিটি সেটি দিল্লিতে নিয়ে এসেছিলেন ইলতুৎমিশ। কে এনেছিলেন? না ইলতুৎমিশ এনেছিলেন। কোথা থেকে? না অবশ্যই উজ্জয়িনীর থেকে। আর এখানে মহাকাল মন্দিরটি ধ্বংস করেছিলেন। এতগুলো তথ্য এখানটায় আছে, তো তোমরা মনে রাখবে। এর উত্তর হচ্ছে 1232 খ্রিস্টাব্দে। কেমন? তাহলে ইলতুৎমিশ কবে উজ্জয়িনীর মহাকাল মন্দির ধ্বংস করে সেখান থেকে বিখ্যাত শাসক বিক্রমাদিত্যের মূর্তিটি দিল্লিতে নিয়ে আসেন? সময়টা হচ্ছে 1232। মোটামুটি 5খানা প্রশ্ন এর মধ্যেই রয়েছে। কেমন? পরের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের শেষ অভিযান কোনটি ছিল? উত্তর বামিয়ানা অভিযান। কেমন? দক্ষিণ পশ্চিম ভারতের বহির্ভারতের বামিয়ানা অভিযান, যেটি 1236 খ্রিস্টাব্দে তিনি করেছিলেন। পরের প্রশ্ন, বামিয়ানের সল্ট রেঞ্জ অভিযান করে ইলতুৎমিশ যখন ফিরে আসেন তখন তার শরীরে কোন অসুবিধা বা রোগের সৃষ্টি হয়েছিল? এর উত্তরটি হলো পেটে অসহ্য যন্ত্রণা, সেই জন্য যন্ত্রণা অনুভূত হয়েছিল তার পেটেতে। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কোন কোন মুদ্রা প্রবর্তন করেছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডব্লিউবি সেট এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্নটি থাকে। তো রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল। তো এই টঙ্কা আর জিতল ভারতের বুকে প্রথম প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। কেমন? সেই টঙ্কাটি ছিল রূপার মুদ্রা আর জিতল ছিল তামার মুদ্রা। পরের প্রশ্ন, ইলতুৎমিশের তৈরি বা যে সৃষ্টি রূপার মুদ্রা টঙ্কাতে কত রূপো থাকতো? এর উত্তর হচ্ছে 175 গ্রেন ওজনের রূপো থাকতো। পরের প্রশ্ন, উচ্চ বংশে জন্মগ্রহণ করেনি বলে ইলতুৎমিশ হয়ে গেছে। ইলতুৎমিশ কতজন আমিরকে সরকারি পদ থেকে বহিষ্কার করেছিলেন? উত্তর 33 জন, কারণ তারা সব উচ্চ বংশে জন্মগ্রহণ করেনি বলে। পরের প্রশ্ন, ইবন বতুতার মতে ইলতুৎমিশের ন্যায় বিচার সম্পর্কে কী নিয়ম ছিল? এর উত্তর হচ্ছে ইলতুৎমিশের প্রাসাদের সামনে মার্বেলের 2টি সিংহ তৈরি করেছিলেন যাদের গলায় ঘণ্টা বাঁধা ছিল এবং ঘণ্টা বাজিয়ে যে কেউ সুলতানের কাছে ন্যায় বিচার চাইতে পারত। এই রকম আরেকটা জিনিস আছে জাহাঙ্গীর সম্পর্কে, যদিও আমি পরবর্তী ভিডিও তৈরি করব, তবুও তোমাদেরকে একটু জানিয়ে রাখি। তো জাহাঙ্গীরের সময়েও রাজার রাজপ্রাসাদ থেকে একবারে সীমান্তবর্তী নগরের বাইরে পর্যন্ত একটা জিঞ্জির বাঁধা থাকতো। তো যদি কেউ অন্যায়ের শিকার হতেন বা তার যদি কোনো বিচারের প্রয়োজন হতো, সেই জন্য ওই জিঞ্জিরটা ধরে টান দিলে ভিতরেতে যে ঘণ্টাটা ছিল, মানে জাহাঙ্গীরের রাজপ্রাসাদের যে ঘণ্টাটি ছিল এবং
সেই ঘণ্টাটা ধরে যখনই জিজিরে টান দেবে ঘণ্টাটা বাজতে টং টং করে বাজতে শুরু করতো, তার দেখি সুলতান তার বিচার কার্য শুরু করতেন বা তাকে ডাকা হতো রাজসভাতে এবং তারপর তার বিচার কার্য শুরু হতো। তো সেই জিনিসটাও ছিল ন্যায় বিচারের জিজির। তো এইরকম একটা প্রবাদ ছিল যেটা ইলতুৎমিশের সময়েও ছিল, যেটা হচ্ছে দুটি সিংহের গলাতে ঘণ্টা বাঁধা ছিল। কেমন? এই ইলতুৎমিশ এবং জাহাঙ্গীর দুজনেরই রাজপ্রাসাদে এরকম জাতীয় বিচার ব্যবস্থার একটা পদ্ধতি ছিল। পরের প্রশ্ন, বিদেশ থেকে ভারতে ইক্তা আমদানি কে করেছিলেন? এই যে ইক্তা প্রথা, সেই ইক্তাটা আমদানি কে করেছিলেন? এর উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি করেছিলেন। পরের প্রশ্ন, ভারতবর্ষে ইক্তা প্রথার জনককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো এটা একদম গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো ভারতবর্ষে ইক্তা প্রথার জনক হচ্ছে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে বৈধ উপাধি গ্রহণ করেছিলেন, মানে কোন বৈধ উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর সুলতান-ই আজম। কেমন? এই সুলতান-ই আজম কথাটির বাংলা অর্থ হচ্ছে শ্রেষ্ঠ সুলতান বা সুলতান-ই আজম। তিনি এটি বৈধ উপাধিটি বাগদাদের খলিফার কাছ থেকে পেয়েছিলেন। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কবে বাগদাদের খলিফার কাছে তার বৈধ উপাধি গ্রহণ করেছিলেন? এর উত্তর হচ্ছে 1229 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, দিল্লিতে কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে যা শাসন কার্য শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কবে কুতুব মিনার নির্মাণ শুরু হয়েছিল? উত্তর 1193 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কার নামে কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। উত্তর হচ্ছে খাজা সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। তিনি ছিলেন একজন সুফি সাধক, তো তার নামে এটি করা হয়েছিল। পরের প্রশ্ন, কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাপ্ত করেছিলেন? উত্তর সুলতান ইলতুৎমিশ 1220 খ্রিস্টাব্দে। তাহলে শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। আর সমাপ্ত করেছিলেন কে? ইলতুৎমিশ। এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন, এই শহরে এক শুভ সংস্কৃতি পরিলক্ষিত হয়। আরব, খোরাসন, বুখরা, চীন এবং অন্যান্য স্থান থেকে পণ্ডিত ব্যক্তিরাও সারিবদ্ধভাবে মৌমাছির ন্যায় নবনির্মিত নগরে এসে বসবাস করতে শুরু করে, ঠিক যেমন রাতের অন্ধকারে পতঙ্গরা প্রদীপকে ঘিরে ফেলে। এই যে বিখ্যাত উক্তিটি কার এবং কোন শহর সম্পর্কে? তো এর উত্তরটি হচ্ছে ঐতিহাসিক ইসামির এবং শহরটি হলো দিল্লি সম্পর্কে। পরের প্রশ্ন, ইলতুৎমিশের কবে মৃত্যু হয়েছিল? উত্তর 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? এর উত্তর হচ্ছে রুকনউদ্দিন ফিরোজ। পরের প্রশ্ন, রুকনউদ্দিন ফিরোজ মারা গেলে দিল্লির সিংহাসনে কে বসেন? উত্তর হচ্ছে সুলতান রিজিয়া। অনেক জায়গাতে কিন্তু বলা আছে সুলতানা রাজিয়া, কিন্তু আমি এখানে এই কারণে রিজিয়া বলতে চাইছি। সুলতানা রাজিয়া অনেক জায়গায় বলা আছে, কিন্তু এখানে সুলতান রিজিয়া বলা হচ্ছে এই কারণে না, তিনি সবসময় পুরুষের মতন তার ব্যবহার ছিল বলে তিনি নিজেকে সুলতানা নয়, সুলতান রিজিয়া এই উপাধিটি বা এই তকমাতেই তিনি তার খুতবা এবং শিক্ষা পাঠের ব্যাপারটি করেছিলেন। কেমন? পরের প্রশ্ন, সুলতান রিজিয়া কবে সিংহাসনে আরোহণ করেছিলেন? উত্তর 1236 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুলতান রিজিয়ার সিংহাসন আরোহণে কোন উজির অসন্তুষ্ট হয়েছিলেন? উত্তর উজির জোনাইদি। তিনি একদিকে যেমন অসন্তুষ্ট ছিলেন, তেমনি রাজিয়ার সিংহাসন আরোহণের বিরোধিতাও তিনি করেছিলেন। পরের প্রশ্ন, সুলতান রাজিয়া জোনাইদিকে উচ্ছেদ করে কাকে উজির পদে প্রতিষ্ঠিত করেছিলেন? এর উত্তর হচ্ছে খাজা মুহাজব উদ্দিনকে। মুজাহব নয়, কিন্তু খাজা মুহাজব উদ্দিনকে উজির বা তার যে প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন, সুলতান রিজিয়ার মাতা কে ছিলেন? উত্তর তুর্কমান খাতুন। পরের প্রশ্ন, সুলতান রাজিয়া কাকে সেনাপ্রধান নিয়োগ করেছিলেন? এর উত্তর হচ্ছে সাইফুদ্দিন আইবক বহতুকে। পরের প্রশ্ন,
নায়েব ই লস্কর এই পদটিকে সৃষ্টি করেছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নায়েব ই লস্কর এই পদটি সৃষ্টি করেছিলেন সুলতান রাজিয়া। কেমন? পরের প্রশ্ন, সুলতান রাজিয়া নায়েব ই লস্কর পদে কাকে নিযুক্ত করেছিলেন? তার বিশ্বস্ত অনুচর কুতুবুদ্দিন হাসান ঘুরিকে নায়েব ই লস্কর পদে প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন, কার সময় থেকে রাজতন্ত্র এবং 40 চক্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল? উত্তর, সুলতান রাজিয়ার সময় থেকে। পরের প্রশ্ন, রাজিয়া কাকে আমির ই আখুর পদে বসিয়েছিলেন? এর উত্তর হলো আবসিনিয়ার জামাল উদ্দিন ইয়াকুতকে তিনি আমির ই আখুর পদে প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন, সুলতান রাজিয়া যখন ঘোড়ার পিঠে সওয়ার হতেন তখন কে তাকে বাহুতে তুলে ঘোড়ার ওপর বসাতেন? তো এর উত্তর হচ্ছে জামাল উদ্দিন ইয়াকুত। তো এখানটায় বলে রাখি, মৌলবি যারা গোঁড়া এবং সুন্নি বা রাজতন্ত্রে সুলতান রিজিয়া যাতে না বসে যেই পক্ষটা ছিল বা যেই দলের লোকেরা ছিলেন যারা ছিলেন ঘোড়া, তারা এইটিকে খুব ভালো চোখে দেখতেন না। তো বলা হয়ে থাকে, কোনো ঐতিহাসিক বলেছেন, হ্যাঁ, জিয়াউদ্দিন বার্নি বলেছেন এক জায়গায়, যে সুলতান রিজিয়াকে যখন ঘোড়ার পিঠে সোয়ার হওয়ার জন্য তাকে বাহুতে তুলে ঘোড়ার ওপর বসাতেন জামাল উদ্দিন ইয়াকুত, এই দৃশ্যটা নাকি তাদের চোখে খুব খারাপ লাগতো এবং এইটা নাকি তাদের রক্ষণশীলতার বিরোধী বলে, যাতে সুলতান রিজিয়াকে সিংহাসন থেকে উৎখাত করা যায়, এক শ্রেণীর চক্রান্তকারী যে মৌলভী আমির ওমরাহরা ছিল তারা কিন্তু এটিকে খারাপ চোখে দেখতেন। কেমন? সুলতানা রাজিয়ার পতনের জন্য বা তাকে সিংহাসন থেকে উৎখাত করার জন্য যে গোষ্ঠী ছিল তারা কিন্তু এইটিকে ভালো চোখে দেখতেন না, এই তথ্যটাকে। কেমন? যেটা সুলতান রাজিয়া ঘোড়ার পিঠে উঠবে অথচ একজন পুরুষ তাকে বাহুতে ধরে তুলে ঘোড়ার উপরে বসাবেন, এই তথ্যটি তাদের কাছে খারাপ লাগতো। পরে প্রশ্ন, সুলতান রাজিয়া পুরুষের ন্যায় কোন পোশাক পরতেন? ওই যে একটু আগে আমি বলেছি যে সুলতানা নয় সুলতান, সেই জন্যই তিনি এই যুক্তিটাই বিশেষভাবে কার্যকরী হচ্ছে যে তিনি পুরুষের ন্যায় পোশাক পরতেন। কেমন? তার জন্য আমি একটু আগে বলেছি যে সুলতানা নয় সুলতান, পুরুষের ন্যায় তিনি পোশাক পরতেন। কী কী পোশাক পরতেন সেটা দেখো। একটা হচ্ছে কাবাহা, উত্তর হচ্ছে কাবা এবং কুলাহ। তাহলে পুরুষের ন্যায় যে পোশাক পরতেন সেটা হচ্ছে কাবা আর কুলাহ। পরে দেখে নাও কাবা ও কুলাহ কি। উত্তর, কাবা হলো পুরুষের পোশাক যেটাকে কুর্তা বলা হয়, আর কুলাহ হলো পাগড়ি, অর্থাৎ কুর্তা নামক এক প্রকার পুরুষের পোশাক এবং পাগড়ি মাথায় পরতেন পুরুষের ন্যায়। পরে প্রশ্ন, রাজিয়ার বিরুদ্ধে প্রথম এবং প্রধান ষড়যন্ত্রকারী কারা ছিলেন? উত্তর, কবির খাঁ, আলতুনিয়া ও এতিগিন, এরা তিনজন ছিলেন রাজিয়ার বিরুদ্ধে প্রধান ষড়যন্ত্রকারী। পরে প্রশ্ন, রাজিয়া আলতুনিয়াকে কোথাকার গভর্নর নিযুক্ত করেছিলেন? উত্তর, ভাতিন্ডার। পরে প্রশ্ন, আলতুনিয়া ইয়াকুতকে হত্যা করে রাজিয়াকে কোথায় বন্দি করেছিলেন? এর উত্তর হচ্ছে তাবর হিন্দে। এখানটা একটা তথ্য বলি, ছোট থেকেই এই আলতুনিয়া আর রাজিয়া এক অপরে ভালোবাসার পাত্র ছিল, কিন্তু যখনই এই ইয়াকুত এসে মাঝে প্রবেশ করে গেল রাজিয়া আর আলতুনিয়ার মাঝে, কারণ ছোট থেকেই তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং একে অপরের প্রতি ভালোবাসা ছিল, মাঝখানে ইয়াকুত যখনই চলে আসে তো তখনই আলতুনিয়া দেখা যায় কি রাজিয়ার ষড়যন্ত্রকারী রাজিয়ার বিরুদ্ধে চক্রান্তকারীতে নাম লিখেছিল, সেই জন্য রাজিয়া সেটি লক্ষ্য করতে পেরেছিলেন এবং তাকে অর্থাৎ আলতুনিয়াকে সুলতানা রাজিয়া তিনি ভাতিন্ডার গভর্নর হিসাবে তাকে পদ দিয়েছিলেন এবং সেখানে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আলতুনিয়া মনে মনে রাজিয়াকে প্রচণ্ড ভালোবাসতেন, সেই জন্য ইয়াকুতকে অবশ্যই ঈর্ষা করতেন। সেই জন্যই আলতুনিয়া ইয়াকুতকে হত্যা করেছিলেন এবং রাজিয়াকে বন্দি করেছিলেন। কোথায় করেছিলেন? উত্তর হচ্ছে তাবর হিন্দ দুর্গে। তথ্যটা আমি ঠিকঠাক দিতে পারলো কি না তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে আমাকে। ওকে, পরে প্রশ্ন, সুলতান রাজিয়া তাবর হিন্দ দুর্গে বন্দির সময় কে দিল্লির সুলতান হয়?
অর্থাৎ রাজিয়াকে যখন তাবরহিন্দ দুর্গে আলতুনিয়া বন্দি করে রেখেছিলেন সেই সময় দিল্লির সিংহাসনে বসেছিলেন বাহরাম শাহ। কেমন? পরে প্রশ্ন, নায়েবি মামালিকাত পদটি কে সৃষ্টি করেন? উত্তর, বাহরাম শাহ। এটি একটা নতুন পদ যেটি বাহরাম শাহ নায়েবি মামালিকাত পদটি সৃষ্টি করেছিলেন। তারপরে প্রশ্ন, নায়েবি মামালিকাত কথাটির অর্থ কী? এর উত্তর হচ্ছে উপসুলতান, মানে সুলতানের অনুপস্থিতিতে যদি সুলতানি কার্য পরিচালনার জন্য দায়িত্ব কেউ থাকেন তিনি হচ্ছেন উপসুলতান। সেই জন্য রাজিয়া যখন যুদ্ধেতে ব্যস্ত এবং বন্দী তখন নিজেকে নিজেই ঘোষণা করেছিলেন নায়েবি মামালিকাত অর্থাৎ উপসুলতান। পরে প্রশ্ন, সুলতান রাজিয়া এই ঘটনা লক্ষ্য করে কাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিবাহ করেছিলেন? কোন জালে? না, সুলতান রাজিয়া যখন দেখলেন তাকে বন্দি করে রাখা হয়েছে তাবরহিন্দ দুর্গে, কে রেখেছে? আলতুনিয়া। এবং আলতুনিয়া যখন যেহেতু ভাতিন্ডার গভর্নর, তিনি রাজিয়াকে যখনই সুলতান রাজিয়াকে বন্দি করে রেখেছেন তাবরহিন্দ দুর্গে, তখন তিনি সুলতান রিজিয়া লক্ষ্য করলেন যে এখান থেকে আমাকে যদি বেরোতে হয় তাহলে প্রেমের জালে ফাঁসাতে হবে। কাকে? আলতুনিয়াকে। এবং প্রেমের জালে ফাঁসিয়ে বিবাহও করেছিলেন এই আলতুনিয়াকে। কিন্তু এটা ছোটোবেলায় আলতুনিয়ার মনে ছিল একটা সুপ্ত বাসনা যে সে সুলতান রাজিয়াকে বিবাহ করবে। কেমন? তাহলে প্রেমের জালে ফাঁসিয়ে পরে কিন্তু তাকে বিবাহ করেছিলেন, সেটা হচ্ছে আলতুনিয়াকে। কে করেছিলেন? সুলতান রাজিয়া। পরে প্রশ্ন, সুলতান রাজিয়া ও আলতুনিয়া মিলে কোন অঞ্চল দখলের জন্য অভিযান করেছিলেন? উত্তর, দিল্লি দখলের জন্য। কিন্তু উভয়ই দিল্লির সেনাবাহিনীর কাছে পরাজিত হয়েছিলেন। কেমন? পরে প্রশ্ন, সুলতান রাজিয়া ও আলতুনিয়াকে কারা হত্যা করেছিলেন? এর উত্তর হচ্ছে দিল্লির নিকটবর্তী অঞ্চলের ডাকাতেরা। তো এখানটা একটু বলে রাখতে হবে, দিল্লি মানে বর্তমানে যদি কেউ তোমরা ইতিহাসের ছাত্র হিসেবে দিল্লি যাও তাহলে দেখবে সব হচ্ছে এখন ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। কিন্তু আমি যে সময়কার ঘটনা বলছি, সুলতানি যুগে মানে 1200 থেকে 1500 এই মধ্যকালীন সময়েতে দিল্লির তীরবর্তী যে সমস্ত পাহাড় পর্বত ছিল সেখানে ঘন জঙ্গল ছিল এবং সেখানে ডাকাতদের উপদ্রব ছিল। এই ডাকাত কারা ছিল? না, সেই অঞ্চলে যে সমস্ত লুটেরার যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল এবং চৌর্যবৃত্তি কমে যুক্ত ছিল। তো তারা কি করতো? নিকটবর্তী অঞ্চলের ডাকাতি করে আবার জঙ্গলে, গভীর জঙ্গলেতে তারা প্রবেশ করে যেত। তো সেই রকম ডাকাতদের কাছে দুজনই অর্থাৎ সুলতানা রাজিয়া এবং আলতুনিয়া দুজনকেই এই ডাকাতেরা হত্যা করেছিল। তো কোনো ঐতিহাসিক বলেছেন যে দিল্লির সিংহাসনে যিনি দাবিদার ছিলেন তো তিনি তাদেরকে কিছু উপঢৌকন দিয়েছিলেন যাতে রাজিয়া এবং আলতুনিয়াকে হত্যা করা হয়। পরে প্রশ্ন, ডাকাতরা তাদের কোথায় হত্যা করেছিল? এর উত্তর হচ্ছে কাইথল বলে একটা জায়গা আছে, সেখানেতে যুদ্ধের সময় হত্যা করেছিল। পরে প্রশ্ন, ডাকাতরা রাজিয়া এবং আলতুনিয়াকে কবে হত্যা করেছিল? অক্টোবর 1240 খ্রিস্টাব্দে। কেমন? তো যেটা বলছিলাম আর কি, এই ডাকাতরা রাজিয়া আর আলতুনিয়া যারা ছিলেন দিল্লির সিংহাসনের দাবিদার, বা আলতুনিয়া এবং রাজিয়া যেহেতু সুলতান ছিলেন তো তাদেরকে হত্যার ক্ষেত্রে যার হাত ছিল বলে কোনো ঐতিহাসিক বলেন সেটা হচ্ছে বাহরাম শাহের। কেমন? এবং বাহরাম শাহ এই চক্রান্ত করে ডাকাতদের দ্বারা রাজিয়া এবং আলতুনিয়াকে হত্যা করিয়েছিলেন। পরের প্রশ্ন, সুলতান বাহরাম শাহের নায়েব কে নিযুক্ত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে ইখতিয়ার উদ্দিন ইতিগিন। পরের প্রশ্ন, সুলতান বাহরাম শাহের উজির কে হয়েছিলেন? উত্তর, মুহাজাব উদ্দিন। পরের প্রশ্ন, সুলতান বাহরাম শাহ কাকে ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন? নায়েব ইতিগিনকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, সুলতান বাহরাম শাহকে কে ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন? না, তার যে উজির ছিলেন মুহাজাব উদ্দিন তিনি তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছিল। এখানে শুধু সিংহাসন দখল আর হত্যা, ষড়যন্ত্র আর হত্যা এই পর্যায়টা এই সময় চলেছিল 1240 থেকে 60-এর দশক পর্যন্ত। পরের প্রশ্ন, বাহরাম শাহের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? এর উত্তর হচ্ছে আলাউদ্দিন মাসুদ শাহ। কেমন? পরের প্রশ্ন, আলাউদ্দিন মাসুদ শাহের অকর্মণ্যতার সুযোগ নিয়ে কে নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করেছিলেন? উত্তর, নাসিরউদ্দিন মাহমুদ। আজকে লাস্ট প্রশ্ন, সুলতান নাসিরউদ্দিন
মাহমুদের রাজত্বকাল কতদিন ছিল? 1246 থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং আমি যেহেতু প্রচুর বই পড়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তোমাদের ভিডিওগুলো উপস্থাপন করছি, অতি অবশ্যই তোমাদের যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের উপকার হবে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। এবং পরের অংশ অর্থাৎ 1246 থেকে 65 যে অংশটা এর পরবর্তী ভিডিওয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো এবং প্রয়োজনে বন্ধুদের মধ্যে এই তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো শেয়ার করতে পারো। ওকে, আজ এই পর্যন্ত। এরপরে আবার আমি পরের অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে।